আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 23 বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির জন্মদিন। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এনটিভি কার্যালয়ে জন্মদিনের আনুষ্ঠানিক উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ। অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক এবং বিশিষ্টজনেরা। তারা বলেন, চরম দুঃসময়েও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছে, ভবিষ্যতেও গণমানুষের কল্যাণে কাজ করবে। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। সময়ের সাথে আগামীর পথে স্লোগান বুকে ধারণ করে দেশ এবং মানুষের কল্যাণের প্রত্যয় নিয়ে 22 বছর পেরিয়ে 23 বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। জন্মদিনের শুভক্ষণের আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও এনটিভি মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়েই টিকেছিল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এমনও দিন গেছে যখন নাকি টেলিভিশন খুলতে ইচ্ছা করতো না, তখন দুই একটি চ্যানেল তাও যদি খুলি তার মধ্যে এনটিভি ছিল। সামনের যে সময় আসছে সেটা হয়তো অনেক কঠিন হতে পারে, তো সেখানেও আপনারা একটা ভূমিকা রাখবেন। আমি আশা করব যে আগামী বছরগুলিতে এনটিভি যেমন ছিল তার চেয়ে আরও উন্নততর হবে, নির্ভয়ে তারা কাজ করবে এবং যেমন আপনারা অতীতে করেছেন তেমনি ভবিষ্যতে করবেন। আমি মনে করি এনটিভি এবং আমার দেশ একই পরিবারের দুটি বৃন্ত এবং এই পারিবারিক বন্ধন আমাদের অটুট আছে। আমি চাই যে এনটিভিও আরও বড় হোক, উদার হোক, সমগ্র বাংলাদেশকে ধারণ করতে পারুক, যা 23 বছর 22 বছর ধরে অনেক কষ্ট করে, কৌশল করে, বুদ্ধি করে সাংবাদিকতার নীতি মেনে ধারণ করে রেখেছে। আর এই নতুন জন্মদিনে এই গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ উপভোগ করবে এবং তারা আগামী দিনে আরও সাফল্যের সাথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনটিভি প্রতিষ্ঠান হিসেবে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে, কিন্তু এনটিভি তার অবস্থান সবসময় একই রকম রেখেছে। আসন্ন নির্বাচন নিয়ে একটা জাতীয় সংকট চলছে, এই সংকট উত্তরণে দেশের মানুষকে দেশকে সাহায্য করবে। যে লক্ষ্য সামনে রেখে জুলাই বিপ্লব হয়েছে, সেখানে একটা জাতীয় ঐক্য ছিল, যে আজও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। এনটিভি জাতীয় ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা ঐক্যবদ্ধভাবে আবার যেমন জুলাই বিপ্লবকে আমরা স্বাগত করেছিলাম সেরকম স্বাগত করতে পারি। আমাদের অনেকগুলো গণমাধ্যম গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে না, তারা বিভিন্ন দল কেন্দ্রিক চেঞ্জ হয়ে যায়। ফলে এনটিভির এই যে নিরপেক্ষ অবস্থান, সেই নিরপেক্ষ অবস্থানকে আমি ধন্যবাদ জানাই। গণমানুষের কণ্ঠ হয়ে উঠবে। এনটিভি টিকে ছিল, টিকে থাকবে এবং আবার তার দোর্দণ্ড সম্মান নিয়ে এগিয়ে যাবে, এটাই প্রত্যাশা করতে। 23 বছরও তাদের যে স্লোগান সময়ের সাথে আগামীর পথে, গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের চিন্তাধারাকে ধারণ করে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা। 22 বছর পূর্তিতে মানুষের ভালোবাসা নিয়ে পথ চলায় দর্শক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এনটিভির ব্যবস্থাপনা পরিষদ। আজকের এই শুভ দিনে যারা আমাদেরকে শুভেচ্ছা দিয়ে অনুপ্রাণিত করেছেন, আজকে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পী, সাহিত্যিক এবং দেশে বিদেশে আমাদের অগণিত দর্শক যারা আছেন, সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, এনটিভি পরিবারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আপনাদের উপস্থিতি আমাদের আগামী দিনকে আরও চলার পথে উৎসাহিত করবে, সাহস যোগাবে। সূচনা লগ্ন থেকেই এনটিভির আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিকতা ও সহযোগিতার জন্য এনটিভি আজ আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল। জুলাই অভ্যুত্থানের প্রথম বীর শহীদ রংপুরের আমাদের আবু সাইদ, ওনার যে হত্যাকাণ্ড সেটি আমরা লাইভ কভারেজ করতে পেরেছিলাম এবং এই মৃত্যু দেখে সারা বিশ্ব বুঝতে পেরেছিল যে আন্দোলনের ভয়াবহতা কত দূর, কতটুকু, এবং এটি কিন্তু আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত কামনা করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, দেশবাসীর কাছে এনটিভির জন্য দোয়া চাচ্ছি। পরে সবাইকে নিয়ে জন্মদিনের কেক কাটেন এনটিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকবৃন্দ।
ছিলেন এনটিভির বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভির 23 বছরে পদার্পণ উপলক্ষে সরকারের উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ক্রীড়া সংগঠন সহ সংবাদ ও বিনোদন জগতের ব্যক্তিত্বরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন। হাসান মাহমুদের রিপোর্ট। 22 পেরিয়ে 23 এনটিভি। আগামীর পথে সত্য আর তথ্য নিয়ে মানুষের নির্ভরতার সাঁকোতে নির্ভয়ে যে এনটিভি, সে তো সময়ের পরীক্ষায় শুধু এগিয়েছে অবিরাম অনবদ্য আলোর পথনকশা ধরে। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মুসাদ্দেক আলী সহ এনটিভির পরিচালনা পর্ষদ। দর্শক নন্দিত চ্যানেলটিকে অভিনন্দন জানাতে আসে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। শুভেচ্ছা জানাতে আসে বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা ও গণমাধ্যমের প্রতিনিধিরা। সবার প্রত্যাশা, অতীতের মতো সামনের দিনেও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এনটিভি। এই 22 বছরের পথ পরিক্রমায় অনেক কঠিন সময় পার করেছে এনটিভি, কিন্তু কখনো থেমে থাকেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে, প্রত্যেকটা চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে তারা অ্যাড্রেস করবেন, জাতির সামনে উপস্থাপন করবেন, জনগণকে তারা গাইড করবেন। এনটিভির নিউজের মান ভালো। এনটিভি অনলাইন আমি নিয়মিত ভিজিট করি, ফ্যান্টাস্টিক একটা ওয়েবসাইট। তারপরে এনটিভির যারা রিপোর্ট করেন এদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি মনে করি দে আর ফ্যান্টাস্টিক জার্নালিস্ট। আজকে 23তম জন্মদিনে 22 বছরের আপনাদের বিশাল সাফল্য, শুভ জন্মদিন। এবং এই 22 বছরে আমরা ক্রিকেটে এবং ক্রীড়াঙ্গন অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। আমরা যারা মায়ের ডাকের মতো যারা ভিকটিম ফ্যামিলি বা সত্যগুলা যে আশার সামনে আনার, সেগুলো কিন্তু আমরা এনটিভির কাছ থেকে যতটুকু সম্ভব পেয়েছিলাম। I would like to wish the entire crew as well as the organizing team of NTV best wishes. You have been promoting good journalism. এই নতুন বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশের মানুষ যে স্বপ্নগুলো দেখে, সেই স্বপ্ন পূরণে এনটিভি জনগণের সহযাত্রী হবে। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে এনটিভি কার্যালয়ে। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিতে এনটিভির পর্দায় দর্শকদের জন্য বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে এনটিভি জয় করেছে দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয়। অনুষ্ঠানের বৈচিত্র্য আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার। এনটিভি আসলে যখন চালু হয়েছিল ঠিক তখনই সবার মনোযোগ কেড়েছিল। প্রোগ্রাম কোয়ালিটি খুব ভালো ছিল, তারপর দেখতে খুব ভালো লাগতো। আমার মনে হয় টেকনিক্যাল দিক দিয়ে খুব স্ট্রং ছিল এনটিভি। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি নিঃসন্দেহে একটা অত্যন্ত প্রথম শ্রেণীর উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান। এনটিভি বাংলাদেশের মানুষের হৃদয়কে অনেকগুলো ক্ষেত্রেই তারা বিশেষভাবে জয় করতে সক্ষম হয়েছে। এনটিভি শুরু থেকেই দেশ এবং জাতি গঠনে তার অঙ্গীকার পূরণের সচেতন ছিল, কিন্তু 9 সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত এনটিভিকে স্বস্তির সাথে কাজ করতে দেওয়া হয়নি। আমরা আশা করি, প্রত্যাশা করি বাংলাদেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে স্বচ্ছ এবং নিরপেক্ষতা নিয়ে কাজ করবে। 2003 সালের 3রা জুলাই যাত্রা শুরু করে এনটিভি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম 2008 সালে আইএসও সনদ অর্জন করে।
চ্যালেঞ্জের চোরাবালি উতরে সস্তা আর অস্বস্তির অস্থিরতায় এনটিভি আপোষহীন রয়েছে আস্থায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিনিয়োগ এবং মৎস্য, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা, শিক্ষা ও খেলাধুলা খাতে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। মিয়াজাকি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং একে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে অভিহিত করেন। অধ্যাপক ইউনূস বাংলাদেশের তরুণদের জন্য জাপানে পড়াশোনার বৃত্তি বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের অনুরোধ জানান। গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সেনা সদর। বৃহস্পতিবার রাজধানীর বনানীর সেনা অফিসার্স মেসে প্রেস ব্রিফিংয়ে একথা জানান মিলিটারি অপারেশন ডিরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। বলেন, সেনাবাহিনী বিগত সময়ে যেসব অফিসারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। বলেন, আগামী নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে। জানান, লুট হওয়া এবং অবৈধ 12,000-এর বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হবে। 15,646 জনকে নানা অপরাধে সেনাবাহিনী গ্রেফতার করেছে বলে জানান তিনি। একই সঙ্গে দায়িত্ব নেয়ার পর 5,500 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। এখন পর্যন্ত নির্বাচনের নির্দেশনা পাইনি। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাব সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। টোটাল অস্ত্রের 80% অস্ত্র এবং অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সম্পর্কিত বিধান ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 9ম দিনের আলোচনা শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বলেন, বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার ব্যাপক অপব্যবহার হয়েছে। রাজনৈতিক দলগুলো সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজনীয়তা অনুধাবন করছে। সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদ সংশোধন বিষয়ে ঐক্যমত্য কমিশন থেকে দেওয়া প্রস্তাবের আলোকে যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছে তা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মাধ্যমে বাস্তবায়িত হবে। এতদিন ধরে এই ক্ষমতার যে অপব্যবহার হয়েছে তা বন্ধ হবে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে অগ্রগতির কথাও জানান তিনি। 49 অনুচ্ছেদের সংশোধনের যে প্রস্তাব ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল, তার আলোকে যে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছে সেটা ভবিষ্যতে সংবিধানে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বাস্তবায়িত হবে এবং এতদিন ধরে যে অব্যাহত ব্যবস্থা ছিল, রাজনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করা হয়েছিল, সেটা বন্ধ হবে। রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে, তবে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হাইকোর্ট বিভাগের এক বা একাধিক স্থায়ী বেঞ্চ থাকবে। এই সময়ে এসে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবো না, যে অ্যামেন্ডমেন্টটা পরে যে টিকবে না, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমরা এখন যে পর্যায়ে আছি ইতিহাসের, এখানে আমাদের দায় অনেক বেশি। আমরা এখানে রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের যে মতামত, পরামর্শ, সেটা অবশ্যই দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, সেটা দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য এবং সার্বিকভাবে রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা সেই মতামতগুলো দিচ্ছি। এখানে কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা নেই, থাকার কথাও না। শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। বাংলাদেশে সুপ্রিম কোর্টের, হাইকোর্টের যে বেঞ্চ ঢাকায় রয়েছে,
ঠিক তেমনিভাবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটি করে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হবে। আমরা এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি। জাতীয় নির্বাচনের আগে বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে সমালোচনা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত সঠিক নয়। বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। জাতীয় নির্বাচন নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করার অপচেষ্টা হচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ নির্মাণে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। বৃহস্পতিবার নীলফামারীর জেলায় জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন। নীলফামারী থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। দেশ ঘুরতে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে উত্তরের দুই জেলা নীলফামারী ও পঞ্চগড়ে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নীলফামারী শহরে কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে ডিসি মোড় এলাকায় পথসভায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। পথসভা থেকে চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেওয়ার ঘোষণা দেন নেতারা। আমাদের পাশে থেকে আমাদের হাতকে শক্তিশালী করবেন। আমরা সেই হাসিনাকে রাস্তা থেকে উৎখাত করেছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এবং টাকাবাজদেরকে উৎখাত করব। টাকা ছাড়া কাজ হয় না, এমন কোন সরকারি অফিস আমরা দেখতে চাই না। এই আলোচনাগুলো যদি আপনারা ছড়িয়ে দিতে পারেন, আমরা বিশ্বাস করি আপনারাই আগামীর বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিবেন। গণ অভ্যুত্থানের নেতারা এখনো জীবিত আছেন উল্লেখ করে দেশকে পুরনো ধারায় নেয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা খুব শীঘ্রই আপনাদের যে দাবিয়ে দেওয়া, আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে প্রত্যাশা, তরুণদের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শীঘ্রই পূরণ করব। নাগরিক পার্টির উত্থান ঘটেছে, তারুণ্যের উত্থান ঘটেছে, 24-এর শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। দলমত নির্বিশেষে সবাইকে জুলাই পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান গণ অভ্যুত্থানের নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, পঞ্চগড়। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুজান রায়েলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান তিনি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। পরে ব্রিফিংয়ে আমির খসরু বলেন, অস্ট্রেলিয়া ইতোমধ্যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে, সেটি সামনে আরও ত্বরান্বিত হবে। এখন দ্রুত নির্বাচনের দিকে যাওয়া জরুরি উল্লেখ করে আগামী নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বেশি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের নির্বাচন, স্বাভাবিকভাবে নির্বাচন তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওইটা উঠে আসছে। তবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে। এখানে ইলেকশন কমিশনের উপর একটা বড় ধরনের সহায়তা তারা করে এবং সেটা করছে ইতিমধ্যে এবং তারা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। দেশের যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটবে সেখানেই ভিকটিমের পাশে দাঁড়াতে ইউএনওদের আহ্বায়ক করে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। গত এক বছরে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 2,81,545টি নির্যাতনের অভিযোগ এসেছে, যা নিয়ে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান
জানান উপদেষ্টা। তবে এত অভিযোগ যাচাই বাছাই করা বেশ কঠিন বলে জানান তিনি। এজন্য সামাজিক অবক্ষয় বিশেষ করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে সরকার আরও কঠোর অবস্থানে যাবে বলেও জানান শারমিন মুর্শিদ। জানান চলতি বছরে এখন পর্যন্ত 22 শিশু ধর্ষণের শিকার হয়েছে, যাদের মধ্যে 6 বছরের শিশুই বেশি। ধর্ষণের শিকার ভিকটিমের পরিচয় প্রকাশ যাবে না এবং এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীলতার পরিচয় দেবারও আহ্বান জানান উপদেষ্টা। এনটিভির 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দায়িত্বরত ট্রাফিক সদস্যদেরকে শুভেচ্ছা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যালগুলোর ডিউটিরত ট্রাফিক সদস্যদের হাতে রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার ছাতা তুলে দিয়েছে এনটিভি। শুভেচ্ছা উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দায়িত্বরত ট্রাফিকরা। এনটিভির লোগো ও বর্ষপূর্তির শুভেচ্ছা সম্বলিত এই ছাতা রোদ বৃষ্টিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন ট্রাফিক সদস্যরা। প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিন্নধর্মী এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন তারা। ফার্মগেট, বিজয় সরণি, শাহবাগ, কারওয়ান বাজার সহ রাজধানী জুড়ে এই শুভেচ্ছা উপহার বিতরণ করে এনটিভি কর্তৃপক্ষ। 3 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত 3 ঘন্টা নগরীর তালাইমারিতে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডের প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আন্দোলনকারীরা বলেন, বৈষম্য দূর হলে প্রকৌশল পেশায় মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত হবে। অন্যদিকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মার্কিন পণ্যের ওপর বিনা শুল্কের শর্তে ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, শুধু ট্রান্সশিপমেন্ট পণ্যে 40% পর্যন্ত শুল্ক বসবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী বলেন, যদি অন্য কোনো দেশ তাদের পণ্য ভিয়েতনামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠায় তাহলে সেসব পণ্যে 40% শুল্ক আরোপ হবে। এর আগে গত এপ্রিল মাসে ট্রাম্প ঘোষিত পারস্পরিক শুল্ক নীতির আওতায় ভিয়েতনামের পণ্যে 46% শুল্ক বসানোর কথা ছিল, যা কার্যকর হওয়ার কথা ছিল আগামী সপ্তাহে। স্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। নারী ফুটবল এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করার ইতিহাস গড়লেও উদযাপনটা এখনও জমিয়ে রেখেছে বাংলাদেশ। বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে হারিয়েই সাফল্যের আনন্দে ভাসতে চায় সাফ চ্যাম্পিয়নরা। এদিকে আগামী বছর অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের সাফল্য পেতে এখন থেকে পরিকল্পনা সাজাতে চায় বাফুফের নারী উইং। মমিনুর রিপনের রিপোর্ট। নারী ফুটবলে ইতিহাস গড়ার পরের দিনটা বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। জিম আর সুইমিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। এক ম্যাচ হাতে রেখে নিজেদের লক্ষ্যে পৌঁছেছে আফিদার দল। তবে বাছাই পর্ব শেষ করেই উদযাপনে মাততে চায় বাংলাদেশের মেয়েরা। এখনো একটা ম্যাচ আমাদের বাকি আছে, আমরা আসলে এখনো পুরোপুরি আমাদের ওইভাবে আমরা সেলিব্রেশন করিনি, আমরা এখনো ওটা রেখে দিয়েছি। লাস্ট ম্যাচ শেষ করে তারপর আমরা পুরোপুরি এনজয় করব। আমরা এই ম্যাচটাকেও অনার করছি, গুরুত্ব দিচ্ছি। আমরা ওই ম্যাচটা জিতে ইনশাল্লাহ আমরা অস্ট্রেলিয়ার পথ তো আপনারা জানেন যে জার্নি করে ফেলেছি, তো আশা করি যে আমাদের মেয়েরা আরো ভালো করবে সামনে। সাফের গন্ডি পেরিয়ে এখন এশিয়ান পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সুযোগ আছে অলিম্পিকে খেলার, এমনকি বিশ্বকাপের স্বপ্ন দেখাচ্ছে আফিদার দল। সেই স্বপ্ন বাস্তবায়নে দলকে আন্তর্জাতিক মানের প্রস্তুতির সুযোগ করে দিতে চায় বাফুফে। আমি যখন ফাইনাল লেভেলে এশিয়া কাপ খেলতে যাব সেখানে কিন্তু অনেক স্ট্রং টিম থাকবে, জাপান, কোরিয়া, চায়না, ঠিক আছে, অনেক স্ট্রং, অস্ট্রেলিয়া, অনেক স্ট্রং টিম থাকবে। তো আমাকে সেই প্রিপারেশনটা নিয়েই সেখানে যেতে হবে। আমাদের টার্গেট থাকবে প্রথম 6-এর ভিতরে যাওয়া। আমাদের তো অনেক বেশি স্বপ্ন ওয়ার্ল্ড কাপ খেলা, তো সেটার জন্যই আমরা মাঠে নামবো এবং সেটার জন্যই আমরা কাজ করব। শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শেষ হবে বাংলাদেশের।
মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটারদের পারফরম্যান্সে হতাশ বিসিবি সভাপতি। সময় উপযোগী ব্যাটিং করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হেরেছে বাংলাদেশ, এমনটাই জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একটা পর্যায়ে তো মনে হচ্ছিল যে খুব সুন্দর আমরা চেস করছি এবং সুন্দর ক্রুজ করতে করতে যখন একটা শান্ত রান আউট হয়ে গেল, তারপরে আমার কাছে মনে হয়েছে যে উইকেট মানে ওই যে উইকেটটা ওয়ানডে খেলা হচ্ছে সেই উইকেটের টেস্ট সেট হয়ে আউট হওয়াটা একটা 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 বড় আমার কাছে মনে হচ্ছে অসুবিধা টিমের জন্য। সো নতুন ব্যাটসম্যানের ওইখানে সেট হয়ে একটা চেস করা খুব কঠিন। তবে তারপরে আমি বলবো যে উইকেটটার যে মেন্টালিটি নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার কাছে মনে হচ্ছে আমরা ওই জায়গাটায় আরেকটু কাজ করা উচিত। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।